আকাশ যখন মেঘে ঢাকা কিংবা ভরা তারায়, নানান রকম কল্পনারা ভিড় করে সব দাঁড়ায়। সবাই কেমন গল্প বলে পাড়িয়ে দিচ্ছে ঘুম। ঠিক তখনই স্বপ্ন দেখায় গল্পের মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণের বৃষ্টিতে রীতিমতো নাজেহাল অবস্থা, তাই না? কোথাও জল জমে রয়েছে, কোথাও আবার প্যাঁচ প্যাঁচে কাদা। কিন্তু সময় যখন শনিবার, তখন তো দুখানা ভালোবাসার গল্প নিয়ে চলে আসার সময় হয়ে গেছে। তাহলে চলো আজ খুব একটা কথা না বাড়িয়ে শুরু করব প্রথম গল্প। আজকের প্রথম গল্প শ্রাবণ শেষের সন্ধ্যা। গল্পের লেখক আমি তোমাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও রয়েছি আমি তোমাদের বন্ধু প্রীতম। আর অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে জিনিয়া, চৈতালি এবং শুক্লা। আর হ্যাঁ, অবশ্যই রয়েছে তোমাদের প্রিয় অন্তরা। আর এই গল্পটা শেষ হলে শুরু হবে অন্তরার লেখা গল্প বৃষ্টি থামার শেষে। আর আজও থাকবে দুখানা প্রশ্ন, যার সঠিক উত্তর দিলে পৌঁছে যেতে পারে মনের মতো কিছু সারপ্রাইজ গিফট। তবে সেটা মাত্র প্রথম 3 জনের জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম গল্প, শ্রাবণ শেষের সন্ধ্যা। বলুন, কফি অর্ডার করব নাকি অন্য কিছু? আচ্ছা, কোন শাস্ত্রে লেখা আছে বলুন তো, সব আলাপচারিতার শুরু করতে হয় কফি দিয়ে? হ্যাঁ, ঠিকই বলেছেন। ভেতো বাঙালি চায়েই অভ্যস্ত। চা বলি? হ্যাঁ, দার্জিলিং টি, লিকার, আর উইদাউট সুগার। বাবা, ফিগার কনসাস? না তো, সুগার কনসাস। সে কি, আপনার সুগার আছে নাকি? না না, আসলে চারদিকে এত সুগার কোটেড লোকজন যে ভয় হয় কখন সুগার হয়ে যায়। সেজন্য সুগারটা একটু অ্যাভয়েড করে চলি। আমার আবার মিষ্টি ছাড়া চলে না। এমনিতে তো আমি ওই তেতো স্বভাবের লোক, তো তাই চায়ে চিনিটা একটু বেশিই খাই। খাবেন না মশাই, আর মাত্র কয়েকটা বছর পর 35-এ পড়বেন। ব্লাড সুগার এখন থেকেই কন্ট্রোলে না রাখলে তখন কিন্তু শুধু চিনি নয়, অনেক কিছুই খাওয়া বন্ধ হবে। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, এটাকে অ্যাডভাইস হিসেবে ধরবো নাকি কেয়ার? কোনোটাই নয়, অতিরিক্ত চিনি খাওয়া মানুষজনদের জন্য এটা একটা ফেয়ার। বুঝলাম। তা এই 32 বছরের জীবনেও একজন বঙ্গনারী অবিবাহিতা থেকে গেল, আর সমাজ একেবারে তাকে তোষামদ করে চলল, এমনটা তো হতে পারে না। কারণ জানতে পারি? না, একেবারেই নয়। সমাজ তো তোষামত করে চলেই নি, বরং হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে 20-তে বুড়ি হয়ে যাওয়া মেয়েরা 32 বছর অবধি বিয়ে না করে বসে থাকা মানে তাদের নানান রকম সমস্যা আছে। থাকতেই পারে। তাহলে কি কেস বলুন তো? বয়ফ্রেন্ড ধোঁকা দিয়েছিল? অত সাহস ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নিশ্চয়ই ওই চাকরি করা মেয়ে বাড়িতে মেনে নেবে না, সেই জন্য কেটে পড়েছে, তাই তো? সেটাও নয়। আচ্ছা, তাহলে লেট মি গেস, বিদেশ থেকে সম্বন্ধ এসেছিল, আপনাকে সরকারি চাকরি ছাড়তে হতো, তাই জাননি। হলো না, এটাও হলো না। দাঁড়ান, সাংবাদিক মানেই সবকিছু ন্যারেটিভ তৈরি করে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বরং আমি বলি। সেই ভালো। আসলে আমাদের এই সাংবাদিকদের না এই এক খারাপ স্বভাব, জানেন তো। কোনো কিছুই না শুনতে চাই না, শুধু ওই বলতেই চাই। কিন্তু আজ আপনাকে শ্রোতা হতে হবে। এর আগে বহু ইন্টারভিউ দিয়েছি। আচ্ছা, মানে পাড়ার ঘটক পিসিমা রানা সম্বন্ধ থেকে শুরু করে ওই রাত দিন, কাজের বাজার, সব পত্রপত্রিকায় পাত্র চাই সংক্রান্ত বিজ্ঞাপন, তা প্রায় 16-17টা ইন্টারভিউ ফেস করতে হয়েছে সব মিলিয়ে। বাপরে। সেখান থেকে মোটামুটি ক্যাটাগরি 2 রকম। আচ্ছা, এক দল বলেছে মেয়ে অতিরিক্ত যোগ্য, অতিরিক্ত শিক্ষিত, তাই সম্ভব নয়। আচ্ছা, আর অন্য দল বলেছে মেয়ে চাকরি করলে সংসার সামলাবে, বাচ্চা মানুষ করবে কে, তাই সম্ভব নয়।
মানে মোদ্দা বিষয় হচ্ছে দোষটা আমার, তাই বিয়েটা হয়নি। এবার আপনি বলে দিন, আপনারা আমাকে রিজেক্ট করার কি কারণ হতে পারে? ও মা, কে বলল যে আমি আপনাকে রিজেক্ট করলাম? মানে এখনো তো উপসংহার অবধি এসে পৌঁছনোর কোনো কারণ দেখছি না। দাঁড়ান, রচনার তো সবে এখন ভূমিকা চলছে। অতএব ভূমিকা ছেড়ে মূল বিষয়বস্তুতে আসা যাক। বেশ। সত্যি বলতে কি, যে কটা সম্বন্ধ এর আগে দেখা হয়েছে তারা প্রত্যেকেই যে আমাকে রিজেক্ট করে চলে গেছে এমনটা কিন্তু নয়। আচ্ছা, আমিও মানে দু একজনকে ওই আর কি। তার মানে আপনিও কাউকে কাউকে রিজেক্ট করেছেন, তাই তো? ওই তা তাদের রিজেক্ট করার কি কারণ ছিল? সংস্কৃতি, আচার ব্যবহার, মানসিকতা। আচ্ছা, তার মানে তাদের শিক্ষাগত যোগ্যতা, রূপ, গুণ এসব বিচার্য নয় বলছেন? প্রথমত আমি ঐশ্বর্য রায় কিংবা সুস্মিতা সেন নই, তাই রূপের বিচার করা আমাকে শোভা পায় না। দ্বিতীয়ত কল্পনা চাওলা কিংবা প্রতিভা পাটিলও নয় যে গুণের বিচার করব। রইল পরে যোগ্যতা, সেটা তো কোথাও কোথাও অবশ্যই বিচার্য। তবে আমার থেকে বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে এমন কিন্তু কোনো স্টিরিওটাইপ ব্যাপারটা ছিল না। ব্যস্ত শহরের শান্ত একটা ক্যাফে, ওই শহরের একটা শান্ত গলির ভিতর, খুব একটা এক্সপেন্সিভ নয়, তবে দুজন মানুষের একান্তে বসে গল্প করার জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ। কোথাও খুব একটা চিৎকার চেঁচামেচি নেই, তাড়াহুড়ো নেই, এমনকি চিকেন চাউমিন থেকে স্যান্ডউইচ, ক্যাপুচিনো থেকে দার্জিলিং টি, কোনোটারই দাম খুব একটা আয়ত্তের বাইরেও নয়। এই জায়গাটাকেই বেছে নিয়েছে দিব্যেন্দু আর শ্রাবণী। ও হ্যাঁ, দাঁড়ান, ওদের সঙ্গে পরিচয়টা করাবো। তবে তার আগে বলি, ওদের দুজনের মধ্যে পরিচয়টা ঠিক কী করে হয়েছে। আসলে দুজনেই ওই কিছুদিন আগে একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল তৈরি করেছে। না না, খুব একটা ইচ্ছে করে যে করেছে তেমনটা নয়, বরং বাড়ির চাপে করতে বাধ্য হয়েছে। আর সেই ম্যাট্রিমোনিয়াল সাইটেই পরিচয় দুজনের। ঠিক পরিচয়ও বলা যায় না, কারণ দিব্যেন্দুর প্রোফাইলটা হ্যান্ডেল করে ওর ভাই, আর অন্যদিকে শ্রাবণীর প্রোফাইলটা হ্যান্ডেল করে ওর মা রীতিবাণী। তাই দিব্যেন্দুকে শর্টলিস্ট করেছে শ্রাবণীর মা, আর অন্যদিকে শ্রাবণীকে সিলেক্ট করেছে দিব্যেন্দুর ভাই। অবশেষে ওনারা দুজনেই নিজেদের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করার পর দিব্যেন্দু আর শ্রাবণীকে মিট করতে পাঠিয়েছে, তাও আবার প্রথমবার। জাস্ট একটা ওই ক্যাজুয়াল মিটিং, একটু একে অন্যকে ওপরে ওপরে দেখে নেওয়া, তারপর দুবারই বসে কথাবার্তা হবে। সে তো একটা লম্বা প্রসেস। ওই কথায় আছে না, লাখ কথার আগে বিয়ে হয় না, তাও আবার সম্বন্ধ করে, মানে দেখাশোনা করে বিয়ে। সেখানে তো এখন ধাপে ধাপে এগোতে হবে। মানে প্রথমে ছেলে মেয়ের মধ্যে দেখা হবে, তারপর দুই বাড়ির প্রথম দেখা, তারপর ওই ছেলের বাড়ির মামা মামি কাকা কাকি, তারপর একদিন ছেলের বন্ধু বান্ধব, তারপর আবার মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে কয়েক আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে হাজির হওয়া, তারপর আবার দুই বাড়ির মধ্যেকার পাকা কথা, তারপর সবকিছু ঠিকঠাক থাকলে বিয়ের দিন ধরা, আশীর্বাদ, গায়ে হলুদ। বিস্তর সময় সাপেক্ষ ব্যাপার। সেসব করতে করতে কখন যে 2026-এর ক্যালেন্ডার উল্টে 2027 হয়ে যাবে ধরতেই পারবেন না। তো এই গেল দিব্যেন্দু আর শ্রাবণীর পরিচয়ের গল্পটা। তবে চলুন এবার ওদের সঙ্গে পরিচয় করাই। শ্রাবণী মানে শ্রাবণী মজুমদার, মা স্কুল শিক্ষিকা ছিলেন, ঐতিহ্য বজায় রেখে মেয়েও স্কুল শিক্ষিকা হয়েছে। একদম ছোট থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকেছে বারবার। মাস্টার্স কমপ্লিট করে বিএড, তারপর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, অবশেষে সফল হয়ে বাড়ি থেকে ওই মোটামুটি ঘন্টা দেড়েকের জার্নিতে একটা স্কুলে এখন ইতিহাসের শিক্ষিকা। আর দিব্যেন্দু, তার পড়াশোনা ছিল জার্নালিজম নিয়ে, তারপর দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ায় জার্নালিজম করতে করতে এখন একটা শহরের নাম করা সংবাদ মাধ্যমের এডিটর। বয়স গড়িয়েছে 34। ওদিকে শ্রাবণীরও 32। তবে ওই দুজনের বিয়ে করা তো দূরের কথা,
এর আগে প্রেম করারও সময়টুকু হয়নি। বিয়ে করবে এমন প্ল্যানও ছিল যে তেমনটা নয়, কিন্তু ওই যে বললাম, দিব্যেন্দুর ভাই আর শ্রাবণীর মা উঠে পড়ে লেগেছে, আর সেই জন্য কালচক্রে ওদের দুজনের আজ প্রথম দেখা। তাহলে বলছেন মায়ের চাপে পড়ে আপনাকে আমার সামনে এই 18তম ইন্টারভিউটা দিতে আসতে হলো, তাই তো? এই দাঁড়ান, 18তম কিনা সেটা কিন্তু কনফার্ম নই, বেশিও হতে পারে। আচ্ছা, এই কথা সত্যি যে ওই মায়ের চাপে পড়েই আসতে হলো। বেশ। তা এসেই যখন পড়েছেন, তাহলে আর 5 জনের মতো না হয় আমিও একই প্রশ্ন করি। কি বুঝছেন আমায়? কেমন লাগলো বলুন? না, ঠিক এই প্রশ্ন কেন সবাই করে না? মানে আপনি বড্ড আনকমন প্রশ্ন করছেন কিন্তু। তাই বুঝি? সাংবাদিকদের না এটা খুব বাজে স্বভাব, জানেন? আচ্ছা, এইমাত্র আপনার সঙ্গে দেখা হলো, কি করে বলবো বাজে লাগছে নাকি ভালো? আরও একটা ব্যাপার বলুন, আপনাকে আমার বাজে লেগেছে এখন আমি আপনার সামনে বলবো সেটা? আপনি চায়ের অর্ডার করলেন, সঙ্গে পনির পকোড়া বলেছেন, বিলটা স্প্লিট করে দেওয়ার কথা বললাম, রাজি হলেন না। এবার তারপরেও আপনাকে আমার বাজে লেগেছে এই কথাটা বলা কি শোভা পায়? আচ্ছা, সত্যি সত্যি বলতে কি, প্রথমবার দেখা হয়ে যে খুব একটা ভালো লেগেছে এটাও আবার জোর দিয়ে কি করে বললি, তাই না? হ্যাঁ, খুব চিন্তার বিষয়। আসলে কি বলুন তো, টেকনিক্যালি আপনি ওই ডিপ্লোম্যাটিক হতে পারছেন না, আবার বিষয়টা কনক্লুশনে এগোবে সেটাও মনে হচ্ছে না। তাহলে আমার মনে হয় আমাদের এই দেখাই শেষ দেখা নয়। কারণ আজকে প্রথম দিন যদি শুধুমাত্র ওই ভূমিকা করতে করতে কেটে যায়, তাহলে বাকি রচনা লিখতে গেলে তো আরো বেশ কিছুটা সময় লেগে যাবে নাকি? হ্যাঁ, তা ঠিক, তবে সেটা রচনা হবে নাকি ছোট গল্প নাকি উপন্যাস সেটা সময় বলবে। কিন্তু আপনার সঙ্গে আমি একটা ব্যাপারে কিন্তু একমত। যেমন? উপসংহার মনে হচ্ছে আজই লেখা হচ্ছে না। আচ্ছা, আসলে হতেই পারতো, কিন্তু ওই যে একটু আগে বললেন যে আপনাকে আমার কেমন লেগেছে, এই প্রশ্নটাই না সব গোলমাল করে দিল। এমনিতে আমি ভেবেছিলাম অন্যদের মতো জিজ্ঞাসা করবেন যে বিয়ের পর কি প্ল্যান, চাকরি ছেড়ে দেবেন তো, কিংবা হয়তো জিজ্ঞাসা করবেন যে রান্না বান্না করতে পারো, আমার মায়ের দেখাশোনা করতে তোমার সমস্যা হবে না তো। আর তার উত্তরে আমি কোনোভাবে পাশ কাটিয়ে চলে গিয়ে বাড়িতে গিয়ে মাকে দিয়ে ফোন করিয়ে বলিয়ে দিতাম যে এখানে আমার বিয়ের ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি। মুশকিল হলো আপনার ক্ষেত্রে না সেটা বলতে পারছি না। ওই আমারও ওই একই কথা। আপনি না মহা ফ্যাসাদে পড়ে গেছেন। আমার মনে হয় আমাদের না আরও একটা দিন মিট করা উচিত। আচ্ছা, কোথায় যাওয়া যায়? না মতামত অবশ্যই আপনার, কিন্তু আমি কিছু সাজেশন দিতে পারি। দেখেছেন, আপনাকে মুখের ওপর না বলার এটা হলো দ্বিতীয় কারণ। কোথায় ভাবলাম আপনি নিশ্চয়ই আপনার পছন্দের কোনো জায়গার কথা জোর করে চাপিয়ে দেবেন বলে। এখানে আবার সাজেশন দেওয়ার নাম করে বিষয়টাতে আমার গুরুত্বটা কিরম বাড়িয়ে দিলেন। আরে না, অত ভালো ভাববেন না। আসলে এটাও কিন্তু এক প্রকার নিজের ইচ্ছেকে সাজেশনের নামে চালানোর একটা প্ল্যান। সব ছেলেরাই করে। কিন্তু সেই প্ল্যান রিজেক্ট করার অপশন যখন আমার হাতে রেখে দিলেন, তখন তো বিষয়টাকে অতটা কঠিন করে ভাবতেই পারছি না। যাই হোক, ছাড়ুন সেসব কথা, আপনার পছন্দের জায়গাগুলোর সাজেশন বলুন তো। বলি। সাজেশন 1, কফি হাউস। কলেজ স্ট্রিট চত্বরে বই না কিনলেও এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক ঘুরবো। তারপর নতুন পুজো সংখ্যা এসেছে কিনা একটু খোঁজ নেব দোকানে দোকানে। কলেজ স্কোয়ারের সামনে একটু গিয়ে বসতে পারি। কফি হাউসের জঘন্য কফি হলেও এস্থেটিক এক্সপ্রেশন দিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারি। তারপর ওই বেরোনোর পথে প্রেসিডেন্সির সামনে একটা ইন্টেলেকচুয়াল ছবি তুলতে পারি। আর ব্যাস। তবে এবার আসতে পারি সাজেশন 2-তে। সাজেশন 1 পছন্দ হয়েছে, তবে সাজেশন 2টাও শুনি। যদি সেটা এর থেকে কোনো বেটার অপশন হয় তাহলেও চলবে। বেশ। সাজেশন 2, নন্দন। আমি পাঞ্জাবি, আপনি শাড়ি চুড়িদার ছেড়ে অন্য কোনো পোশাক হলেও চলবে। খুব একটা স্ট্রিক্ট কোনো চিন্তা ভাবনা আমার এই ব্যাপারে নেই। গুড। একাডেমিতে নাটক দেখতে পছন্দ করলে একটা
কোনো শোয়ের টিকিট কেটে নেওয়া যাবে? কোনো চলতি এক্সিবিশনে না বুঝলেও ভীষণ বিজ্ঞ বিজ্ঞ মুখ করে অ্যাবস্ট্রাক্ট আর্টগুলোর ছবি দেখব। তারপর ধরুন ওই একটু হেঁটে হেঁটে ভিক্টোরিয়া, তারপর আবার হাঁটতে হাঁটতে রবীন্দ্র সদন পর্যন্ত চলে আসা যাবে। মোটামুটি এদিক ওদিক করতে করতে বেশ কিছুটা টাইম কেটেই যাবে। দেখুন, নাটক দেখতে আমি ভালোবাসি, গুড। নন্দন ভালো, তবে এখন ভরা শ্রাবণ মাস, হঠাৎ করে বৃষ্টি চলে এলে কেলেঙ্কারি না? ফ্যাক্ট। তার থেকে বরং ওই কলেজ স্ট্রিটের অপশনটাই না বেটার? বেশ, দিন ঠিক করার দায়িত্বটা আপনার, কারণ আপনি সরকারি স্কুলের শিক্ষিকা। ক্লাস ফাঁকি দিয়ে আসা অসম্ভব। তবে শুধু আমাকে দিন 4-5 আগে জানাতে হবে, কারণ শিডিউল করা কাজগুলো তাহলে রিশিডিউল করতে সুবিধা হবে আর কি। সামনের রবিবারই ফাঁকা আছি, কয়েকটা বইও কিনতে হবে আমায়। আমার অবশ্য এই মুহূর্তে বই কেনার নেই, অনেকগুলো বই জমা হয়ে পড়ে রয়েছে, সেগুলোই পড়া হয়নি। তবে পুজো সংখ্যাগুলো বেরিয়ে গেছে, কিছু কালেকশনে রাখা হয়েছে, এখনো কিছু রাখা হয়নি, দেখে নেব। তাহলে তো ওই দিনই কিনে নেবেন বাকিটা। তাহলে মিটিং পয়েন্ট ওই কলেজ স্ট্রিটের ঠিক 4 মাথার মোড়ে? মানে ওই এক পা এদিকেও নয়, এক পা ওদিকেও নয়? না 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 না, একটু এদিক ওদিক হতেই পারে। আপনি যে লোকেশনটা মিন করতে চাইছেন ওটা, আর একটু চেনা জানা কথাবার্তা এগোক, তারপর না হয়। যাক, তাহলে সময় পাওয়া গেল বলছেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে? একেবারে ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া যাবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। মানে ওই অন্য পাত্রদের মতো বিদেশে চলে যাওয়ার জন্য ভিসা পাওয়ার তাড়া আমার নেই। আমি তো রইলাম পড়ে কলকাতাতেই, ঠিক যেমন কলকাতা আছে কলকাতাতেই। যাক, তাহলে চলুন আজকে ওঠা যাক। চলুন। তবে আমার বাড়ি তো সল্টলেক সেক্টর 3, যাওয়ার পথেই কিন্তু ওই মানিকতলা ক্রসিংটা পেরিয়ে যেতে হবে। আপনাকে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু আমায় এক্সট্রা কোনো মানে ফেভার করতে হবে না। এক যাত্রায় পৃথক ফল নাও হতে পারে, তবে তার জন্য আমি কিন্তু ধন্যবাদ দিতে পিছিয়ে আসবো না। ওইটুকু ধন্যবাদ বোধহয় একটু ফর্মাল হয়ে দেওয়াই প্রয়োজন, তাই না? অতএব বোঝা গেল দুজনের কিছু পছন্দ, কিছু অপছন্দ, কিছুটা মানসিকতা, কিছুটা চিন্তাভাবনা মিলেছে, আর সেজন্যই দ্বিতীয় মিটিংয়ের দিন ধার্য হয়েছে। দুজনেই বেশ খুশি খুশি ক্যাফে থেকে বেরিয়ে এলো, বাইপাসের রাস্তা ধরল। দিব্যেন্দুর গাড়ি চালানোর হাতটা মন্দ নয়, জ্যাম রাস্তাতেও দিব্যি ওর সঙ্গটা উপভোগ করতে করতে মানিকতলার মোড়ে পৌঁছে গেল সন্ধে 7টার আগেই। মেঘ করেছে খুব, বৃষ্টি নামবে বোধ হয়, তাই চটপট গাড়ি থেকে নেমে ছাতাটা হাতে নিয়ে তৈরি থাকলো। তারপর হাঁটতে থাকলো নিজের বাড়ির গলির রাস্তায়। বাড়ি ঢোকার মুখে ঝমঝম করে বৃষ্টি নামল, তবে ভাগ্যিস শ্রাবণী ঠিক সেই মুহূর্তেই একেবারে বাড়ির সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে। আরেকটু হলেই ভিজে যেত, আবার ঠান্ডা লাগতো। এমনিতেই এই কদিন স্কুল যাতায়াতের পথে বেশ কিছুবার বৃষ্টিতে ভিজতে হয়েছে বাধ্য হয়ে। এক টানা বৃষ্টি, চারিদিকে জল জমে আছে, তার উপর সর্দি কাশি, মোটেই খুব একটা সুখকর অভিজ্ঞতা নয়। বেশ দ্রুত কলিং বেলে চাপ দিতেই দরজা খুললেন মা, শ্রীমতী রীতিবাণী মজুমদার, অবসরপ্রাপ্ত সরকারি স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। চেহারায় মুখে একটা গাম্ভীর্য ভাব, তবে চিন্তায় ভাবনায় বড় সাবেকি। উত্তর কলকাতার গৃহবধূ বলতে যা বোঝায় ঠিক সেরকমই। কিরে, মুখ দেখে তো বেশ খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, ওই আর কি। তা পাত্র কেমন দেখলি? মনে হচ্ছে পছন্দ? হ্যাঁ, মন্দ নয়, সে পাত্র ভালো। কেন রে, গায়ের রং কালো নাকি? কই, তাই তো বলিনি। ধন্যী ছেলের অধ্যাবসায়। সে কি রে, সাংবাদিক তো, নিশ্চয় শিক্ষিত, তবে ধন্যী ছেলের অধ্যাবসায় বলছিস কেন? উফ মা, আমি কি তোমার সামনে এখন সুকুমার রায়ের সৎপাত্র আবৃত্তি করছি? আরে বাবা, আমি বললাম ছেলেটি মন্দ নয় এবং ছেলেটির অধ্যাবসায় বেশ ভালো। এই শোন, তোর ওই প্যাচ পাকানো হেয়ালি করে কথাবার্তা না আমার ভালো লাগে না। যা বলার সত্যি সত্যি বলতো।
আমি কি ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলবো? তোর কি ছেলেটাকে দেখে ভালো লেগেছে? দেখো মা, ছেলেটাকে দেখে ভালো লেগেছে সেটা মিথ্যে বলবো না, তবে কথা বলবে কি বলবে না, কাজ এগোবে কি এগোবে না, সেটা তোমার সিদ্ধান্ত। ঠিক আছে, আমার এইটুকুই জানার ছিল। আমি ওদের বাড়িতে ফোন করব তাহলে। দেখি ছেলেটার জন্ম সাল, তারিখ, বার, রাশি, নক্ষত্র, লগ্ন সব দেখে নিতে হবে না? ব্যাস, আর কি। তুমি তোমার গুরুজিকে ফোন করে লেগে পড়ো কাজে। এই, গুরুজির নামে কিন্তু একটাও খারাপ কথা শুনতে পারবো না। সব সময় শুধুই আর কি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিচে আয়। আজ সন্ধ্যাবেলা টিফিনে ছোলার ডালের বড়া করেছি। বৃষ্টির দিন আজকে বড্ড কফি খেতে ইচ্ছে করছিল। আজ কিন্তু চা হবে না। দরকারও হবে না, আজ চা খেয়ে এসেছি। তুমি ওই কফিটাই করো, আমি আসছি। এমনিতে মা আর মেয়ের কেমিস্ট্রি বেশ ভালোই, তবে ওই মায়ের জন্ম, রাশি, লগ্ন, চক্র, গুরুজি এসব নিয়ে খুব একটা ভরসা করে না শ্রাবণী। স্নান করে ফ্রেশ হতেই হঠাৎ পুরনো বান্ধবী রিমঝিম ফোন করলো। কি রে, আমি তো তোকে ফোন করেছিলাম তোদের বাড়ির ল্যান্ডলাইনে, তোকে মোবাইলে তো পেলাম না। কাকিমা বলছিলেন তুই নাকি আজ কারোর সঙ্গে মিট করতে গিয়েছিলি। হ্যাঁ, ওই আর কি, কোনো এক ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল খুলেছে, ব্যাস লেগে পড়েছে আমার পিছনে। ইস, এরকম ভাবে বলছিস কেন রে বাবা? শোন, সরকারি চাকরি করতে চেয়েছিলিস, করেছিস, এখন তার সঙ্গে সংসারটাও তো করতে হবে নাকি? জানিস রিমঝিম, আমার মনে হয় দুটো একসঙ্গে করা সম্ভব নয়। তুই পারলি সরকারি চাকরিটা করতে। কি করে হবে বল? এমএ কমপ্লিট করার পরেই তো বিয়ে হয়ে গেল, আর তার পরপরই তো রূপু হলো। আর হিরণ বলল এখন ওর বয়স একটু না বাড়া পর্যন্ত এসব নিয়ে ভাবতে পারবো না। ব্যাস, হয়ে পড়লাম ঘরবন্দি। আর তারপর তো জানিস এখন রূপুর পড়াশোনার এত চাপ, মাত্র ক্লাস 4-এ পড়ে কিন্তু এত এত বই, তাই নিজে যে সরকারি চাকরির জন্য পরীক্ষা দেব তার আর অবসর কোথায়। দেখেছিস তো, জ্ঞান দেওয়াটা সহজ, বুঝলি, কাজে করাটা কঠিন। মোটেই নয়, কাকিমা করেননি? সংসারও সামলেছেন, আবার স্কুলেও পড়িয়েছেন। তুই তো কাকিমারই মেয়ে নাকি? আমি আমার কথা ফিরিয়ে নিতেই পারি, তবে শর্ত থাকবে। চাকরি আর সংসার দুটোকেই ব্যালেন্স করা সম্ভব, যদি সহযাত্রী মানুষটি সুবিধের হয়। আমার বাবার সম্পূর্ণ সাপোর্ট ছিল বলেই না মা করতে পেরেছে। আর শোন, আমি না কারোর সাপোর্ট থাকবে তবে আমি চাকরি করতে পারবো এই রকমটা না ঠিক চাই না। চাকরিটা পেতেও আমি নিজের যোগ্যতাটাকেই কাজে লাগিয়েছি, চাকরিটা করে যেতেও সেটার উপরেই ভরসা করব, কারোর সিদ্ধান্তের উপরে নয়। আচ্ছা বাবা, নেই, বুঝেছি। এবার তুই চটপট এই ছেলেটাকে পছন্দ করে হ্যাঁ বলে দে তো। রূপুর স্কুল 2 দিন ছুটি করিয়ে আমি একটু বিয়ে বাড়ি খাই। শোন, তোকে বিয়ে বাড়ি খাওয়ানোর জন্য নিজেকে বলির পাঁঠা বানানোর কোনো প্রয়োজনীয়তা নেই। তার চেয়ে বরং তুই একদিন সময় বের করে রেস্টুরেন্টে ডেকে পাঠা, আমি খাওয়াবো, বিল পেমেন্টটাও আমিই করব, খেয়ে নিস। এই, সত্যি করে বল না, ছেলেটা কেমন? ভালোই। শ্রাবণীর অবচেতন মনে দিব্যেন্দুকে যে ভালোই লেগেছে সেটা অস্বীকার করতে পারল না। ইনফ্যাক্ট মনে মনে অপেক্ষা করছে রবিবারের জন্য, এমনকি রবিবার দিন কি পড়বে সেটাও সিলেক্ট করে ফেলল। তবে তারই মাঝে দুই বাড়ির মানুষজনদের মধ্যে টুকটাক কথাবার্তাও এগিয়েছে বইকি। কিন্তু তাতে কি, এখন আসল সিদ্ধান্ত তো দিব্যেন্দু আর শ্রাবণীকেই নিতে হবে। রবিবারের কলেজ স্ট্রিট, 4 মাথার মোড়ে হাত ঘড়ির দিকে বারবার তাকাচ্ছে সময় সচেতন দিব্যেন্দু। ঘড়ির কাঁটা 4:15 ছুঁই ছুঁই। ফুটপাথে বইয়ের দোকানের ভিড় আর হাঁক ডাকের মাঝেই হঠাৎ ভিড় ঠেলে এগিয়ে এলো শ্রাবণী। একটা অত্যন্ত সাধারণ কটন শাড়ি, চোখে হালকা কাজল, হাতে একটা ছাতা আর কাঁধে ব্যাগ। 4:15। সরকারি স্কুলের শিক্ষিকারা নাকি সময়ের ব্যাপারে খুব কড়া হন। 12 মিনিট লেট কিন্তু। এই ট্রাফিকে 12 মিনিট লেট হওয়া মানে তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত মশাই। যাই হোক, দাঁড়ান, একটু শ্বাস নিতে দিন। 4 মাথার মোড়ে এক্স্যাক্টলি, এক পা এদিকেও নয় ওদিকেও নয়, আপনি দাঁড়িয়ে আছেন, দেখে ভালো লাগলো। একেই বলে দায়িত্ববান নাগরিক। তা বেশ,
এবার প্রেসি কনক্লুশন অনুযায়ী প্রথম ডেস্টিনেশন ঐতিহাসিক কফি হাউস। চলুন সিঁড়ি ভাঙার মহড়া শুরু করা যাক। কফি হাউসের সেই পুরনো কাঠের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় চেনা আড্ডার গুঞ্জন আর প্রবীণ ভবনের নোনা ধরা গন্ধটা যেন দুজনকেই খানিকটা অতীতে ফিরিয়ে নিয়ে গেল। তিনতলার এক কোণে একটা ফাঁকা টেবিল খুঁজে বসতে বসতেই দিব্যেন্দুর চোখ আটকে গেল ওপরের ওই ঘর ঘরে পাখাগুলোর দিকে। কি দেখছেন অমন করে? ঘড়ি নাকি সিলিং ফ্যান? ভাবছি এই পাখাগুলোর বয়সের অর্ধেকও যদি আমাদের বয়স হতো তাহলে হয়তো এত হিসেব কষে দেখা করা হতো না। যাই হোক, কফি হাউসে এসে কফি অর্ডার না করাটা মহাপাপ, যদিও কফিটা জঘন্য। জানি, তাও একটা আভিজাত্য আছে বলুন। হুম। আর তাছাড়া আজ আমি চায়ে কোনো আপত্তি করব না, কারণ এখানে চিনি ছাড়া হাফ লিটার ওয়াটার কফিটাই বেস্ট অপশন। বাবা, আপনার এই প্রেজেন্স অফ মাইন্ড কিন্তু হেভি। আচ্ছা, একটা কথা সত্যি বলবেন? কি বলুন তো? এই যে গত কয়েক সপ্তাহে আমরা বেশ কয়েকবার ফোনে কথা বললাম, আর আজ আবার এখানে এলাম, দেখা করলাম, আপনার বাড়ির লোক মানে আপনার মা কোনো সন্দেহ প্রকাশ করেননি? মানে মেয়ে কার সঙ্গে হুটহাট বেরোচ্ছে গোছের চিন্তা ভাবনা হয়নি? মা ভাবছে আমি কোনো বান্ধবীর সাথে বই কিনতে এসেছি। আচ্ছা, সত্যিটা বললে তো আবার 4 জন ঘটককে একসাথে লাইন করিয়ে পাঠিয়ে দিত। আর আপনার ভাই, সে কিছু বলেনি? ভাই তো মহা উৎসাহে প্রোফাইলটা বানালো। এখন দেখছে দাদা রোজ একটু বেশি ফোনে উকি ঝুঁকি মারছে। ও মনে হয় মনে মনে বিয়ের মেনু কার্ড সব সিলেক্ট করে ফেলেছে। বাহ, আপনার ভাই তো বেশ অ্যাডভান্সড। কিন্তু সত্যি বলতে কি দিব্যেন্দু, আমার না এই ম্যাট্রিমোনিয়াল ব্যাপারটা নিয়ে বড় অস্বস্তি হতো। দুটো ক্যাটালগ দেখে মানুষ পছন্দ করা কেমন যেন একটা কেনাকাটার মতো মনে হয় না? ওই অনলাইন শপিং ঠিকই, বিজ্ঞাপনের ভাষায় মেধা এবং রূপের নিখুঁত মেলবন্ধন। কিন্তু দেখুন, সিস্টেমটা বাজে হলেও ভাগ্যিস প্রোফাইলটা তৈরি হয়েছিল, তাই না? না হলে এই কফি হাউসে বসে হয়তো অন্য কারোর সঙ্গে রাজনৈতিক তর্ক বিতর্ক করতাম, আপনার সাথে তো পরিচয় হতো না। সত্যি কিছু কিছু অপ্রত্যাশিত সাক্ষাৎ বেশ ভালোই লাগে না? কফি হাউসের আড্ডা শেষ করে প্ল্যান মাফিক দুজন নামলো রাস্তায়। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট থেকে সূর্য সেন স্ট্রিট। বইয়ের স্টলগুলোর সামনে দিয়ে হাঁটতে হাঁটতে জমে উঠল একে অন্যের কেমিস্ট্রি। ধুলো মাখা পুরনো বইয়ের গন্ধে দিব্যেন্দুর সাংবাদিক মন আর শ্রাবণীর ইতিহাস প্রেমী শিক্ষক মন যেন একই সুরে কথা বলতে শুরু করলো। এই যে দেখুন, পুরনো পুজো সংখ্যা আর এই ফেলুদার প্রথম সংস্করণের বই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি গোয়েন্দা গল্প পড়েন? পড়েন মানে? শার্লক হোমসের চেয়েও ব্যোমকেশ আমার বেশি প্রিয়, আর ফেলুদা তো ইমোশন। তবে ভালোবাসার গল্প পড়ার চেয়ে বাস্তব জীবনের প্রেমটা দেখতে বেশি ভালোবাসি। বাস্তব জীবনের প্রেম মানে ওই ভিড় বাসে বয়স্ক দম্পতির হাতে হাত ধরে থাকা, কিংবা বৃষ্টিতে একটা ছাতায় দুজন চেপে চেপে হেঁটে যাওয়া, সেরকম? ঠিক ধরেছেন। অতিরিক্ত নাটকীয়তা পছন্দ নয়, যেখানে জটিলতা কম, বন্ধুত্বের টানটা বেশি, ব্যাস ওইটুকুই। জানেন তো, আপনার সাথে কথা বলতে বলতে মনেই হচ্ছে না যে আমরা মাত্র কয়েকদিন হলো চিনি। মনে হচ্ছে যেন বহুকালের পুরনো কোনো সহপাঠী, যার সঙ্গে মাঝে মধ্যে যোগাযোগ ছিল না, আবার এখন যোগাযোগ হয়েছে। সাংবাদিকদের কি মিষ্টি কথা বলার কোর্স আলাদা করে করানো হয়? না, এটা কোনো বানানো ডায়লগ নয় ম্যাডাম। এই যে কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ, আমাদের 1 ঘন্টার ক্যাফে আড্ডা, আর অনায়াসে একে অপরকে বুঝতে পারা, এগুলো বানাবার মতো যোগ্যতা আমার তো নেই। ইনফ্যাক্ট কলকাতার কোনো লেখকেরও নেই। যাক, একজন সাংবাদিকদের মুখে সত্যবচন শোনা গেল অন্তত। তবে আমারও কিন্তু অনুভূতিটা আলাদা কিছু নয় দিব্যেন্দু। এতদিন শুধু ভাবতাম কেউ আমাকে বুঝবে কিনা, আজ মনে হচ্ছে একজন মানুষকে অন্তত পাওয়া গেল যে জীবনের বাকি পাতাগুলো আমার সাথে রিড করতে পারে। রিড করা মানে রিভিউ দেবেন নাকি আবার? ওটা তো আপনার ডিপার্টমেন্ট, আমি শুধু সাথে থাকবো। আচ্ছা,
কলেজ স্কোয়ারে তখন বিকেলের লালচে আলো এসে পড়েছে। একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া শ্রাবণীর শাড়ির আঁচল যেন খানিকটা উড়িয়ে নিচ্ছিল। পাশেই হাঁটতে থাকা দিব্যেন্দুর চোখে একটা অদ্ভুত স্বস্তি। না না, কোনো কৃত্রিমতা নেই, কোনো বড় বড় প্রতিশ্রুতি নেই, শুধু দুজন 30 পেরোনো মানুষের ধীরে ধীরে এক হয়ে যাওয়ার একটা সুন্দর গল্প লেখা হচ্ছিল সেদিন কলেজ স্ট্রিটে। কয়েকটা দিনের মেলামেশা, নিয়মিত মেসেজ আর কাজের ফাঁকে টুকটাক ফোন করে খোঁজ নেওয়া। দিব্যেন্দু আর শ্রাবণীর রসায়নটা যেন কোনো তাড়াহুড়ো ছাড়াই খুব সুন্দর একটা গতি পেয়েছিল। মনের মিলের সঙ্গে চিন্তা ভাবনার যে অদ্ভুত একটা একাত্মতা, তা দুজনেই ভিতরে ভিতরে অনুভব করতেও পারছিল। তারই মাঝে শনিবারের একটা মিষ্টি বিকেল নন্দনের চত্বরে দুজনেই এসে পৌঁছেছিল একটু তাড়াতাড়ি। তারপর একাডেমিতে একটা বিখ্যাত নাট্যগোষ্ঠীর নাটক দেখে যখন ওরা বাইরে বেরোলো, ততক্ষণে শহরের গায়ে রাত্রির কালো চাদর নেমে এসেছে। রাস্তায় নিয়ন আলোর খেলাও শুরু হয়েছে। নন্দন থেকে বেরিয়ে হেঁটে হেঁটে রবীন্দ্র সদন মেট্রোর দিকে যেতে যেতে দিব্যেন্দু বলে উঠেছিল, যাই বলুন, আজকের নাটকটা কিন্তু হেভি ছিল, বিশেষ করে ওই ক্লাইম্যাক্সের জায়গাটা, তাই না? সম্পর্কের জটিলতাগুলোকে কি সহজ করে দেখিয়ে দিল না? একদম। নাটকে কত সহজ করে সমস্যার সমাধান হয়ে যায় বলুন তো, কিন্তু বাস্তব জীবনে মানুষ অত সহজে সহজ হতে পারে না। ঠিক ঠিক। যাই হোক, একটা কথা বলবো? হ্যাঁ বলুন না, অনুমতি নেওয়ার আবার কি আছে? কাল তো শ্রাবণ মাসের শেষ দিন, আর কাল আবার আমার জন্মদিনও। সে কি, কাল আপনার বার্থডে আর আপনি বলছেন আজ রাতে? আরে আমায় তো কাল বিকেলটা কমপ্লিট বুক রাখতে হবে নাকি? বার্থডে বলে কথাটা নয়, কাল শ্রাবণ মাসের শেষ দিন বলেই বললাম। বিকেলে কিন্তু কোনো বাহানা চলবে না, সেই 4 মাথার মোড়েই দেখা হবে। একদম একদম, কোনো বাহানা নেই। কালকের দিনটা বিকেলটা আর কি অফিশিয়ালি বুকড। ফাইন। বাড়ি ফেরার পথে দুজনের মনই একটা অদ্ভুত আনন্দে ভরেছিল, যেন এতদিন ধরে যে মানুষটার খোঁজে জীবনের এতগুলো বছর পেরিয়ে গেছে, সে অবশেষে সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু অন্যদিকে চিত্রনাট্য যেন অন্য রকমভাবে লেখা হচ্ছিল শ্রাবণীর বাড়িতে। দিব্যেন্দুর ভাই রাজীবের থেকে বেশ 2-3 দিন আগেই দিব্যেন্দুর ঠিকুজি কুষ্টির বিবরণ চেয়ে পাঠিয়েছিলেন শ্রাবণীর মা। রাজীব সোজাসাপটা ছেলে মানুষ, ভালোবেসে দাদার সব তথ্য পাঠিয়েও দিয়েছে। আর সেই কুষ্ঠি বিচার করে গুরুজি বিধান দিয়েছেন, না, এই বিয়েটা হওয়া সম্ভব নয়। তাই কোনো জাঁকজমক বা কড়া কথাও নয়। সাবেকি মন আর কুসংস্কারের ভয় চেপে বসে রীতিবাণীর উপর। তিনি সোজা ফোন করে বসেন দিব্যেন্দুর মা বন্দনা দেবীকে। নমস্কার, বন্দনা দেবী বলছেন? আমি শ্রাবণীর মা রীতিবাণী বলছি। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। ওরা তো দুজন কালকেও দেখা করেছে শুনলাম। ওদের মনে হয় দুজন দুজনকে পছন্দই হয়েছে। এবার তাহলে আমরা 2 পরিবার বসি নাকি? না, মানে সেজন্যই ফোন করা। দেখুন, ছেলে হিসেবে দিব্যেন্দু রত্ন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কাল রাতে আমাদের পারিবারিক গুরুজি দুজনের কোষ্ঠী বিচার করে যা বললেন, তাতে এই বিয়েটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সে কি, কেন, কি হয়েছে কুষ্টিতে? রাশি, নক্ষত্র, লগ্ন কোনোটাই মিলছে না। গুরুজি পরিষ্কার বলেছেন, এই বিয়ে হলে নাকি দুজনেরই ঘোর অমঙ্গল, সংসার টিকবে না, অঘটন ঘটবে। আপনি তো মা, বুঝতেই পারছেন, জেনে শুনে তো আর মেয়ের অমঙ্গল করতে পারি না। তাই খুব দুঃখের সঙ্গে বলছি, সম্পর্কটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কিছু মনে করবেন না। হ্যাঁ দেখুন, আজকালকার দিনে এসব কুষ্টি মেনে সম্পর্ক ভেঙে দেওয়া কি ঠিক? আমার তো মনে হয় ওরা দুজন দুজনকে পছন্দই করছে। মন তো অনেক কিছুই চায় বন্দনা দেবী, কিন্তু ভাগ্য তো তার ওপর। নিয়ম তো ভাঙা যায় না। আমরা আর এগোতে পারছি না, ক্ষমা করবেন। রাখি, ভালো থাকবেন। ফোনটা কেটে দিলেন রীতিবাণী দেবী।
বন্দনা দেবী স্তব্ধ হয়ে বসে রইলেন বসার ঘরে। অনেক পাত্রী দেখার পর অবশেষে এই মেয়েটিকে দিব্যেন্দুর জন্য বেশ মনে ধরেছিল বন্দনা দেবীর। ঠিক সেই মুহূর্তেই বেশ হাসি মুখ নিয়ে হাতে একটা সুন্দর উপহারের প্যাকেট নিয়ে ড্রয়িং রুমে ঢোকে দিব্যেন্দু। আজ শ্রাবণীর জন্মদিন, সেজন্য উপহারটা সকালেই কিনে এনেছে ও। মা শোনো না, আজ বিকেলবেলায় আমায় একটু তাড়াতাড়ি বেরোতে হবে গো। আসলে আজ ওই শ্রাবণীর বার্থডে। দেবু, তুই আজ কোথাও যাবি না? মানে কি বলছো কি মা? শ্রাবণীর বার্থডে আজ, ও ওয়েট করবে। একটু আগে শ্রাবণীর মা ফোন করেছিলেন, ওনারা বিয়েটা দিতে চাইছেন না। মানে বিয়ে দিতে চাইছেন না? কেন, কি হয়েছে? ওমা, কালও তো আমরা একসঙ্গে নাটক দেখলাম, গল্প করলাম, এত কথা হলো, কই কিছু তো তেমন বললো না, হঠাৎ করে কি হলো? ওনাদের গুরুজি বলেছেন নাকি তোদের কুষ্ঠি মেলেনি, রাশি গণ কিছুই মেলেনি, বিয়েটা হলে নাকি ঘোর অমঙ্গল, তাই ওনারা বলেছেন আর এগোবেন না। দিব্যেন্দুর হাতের উপহারের প্যাকেটটা টেবিলের ওপর রেখে দিল। মাথার ভিতর শব্দগুলো যেন ঘুরপাক খাচ্ছে। কুষ্ঠি মিলছে না, অমঙ্গল হবে, সম্বন্ধ এগোনো যাবে না। গতকাল রাতে নন্দনের মোড়ের যে মেয়েটি এত আনন্দে তাকে নিজের জন্মদিনের কথা বলল, যার চোখে সে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল, হঠাৎ করে রাশি লগ্ন এসবের দোহাই দিয়ে এভাবে সব কিছু চুরমার হয়ে যাবে। অভিমানে আর একটা অদ্ভুত কষ্টে আর খানিকটা অপমানে দিব্যেন্দুর বুকের ভিতরটা যেন ভারী হয়ে উঠল। কাল পর্যন্ত যে মানুষটার কাছে সত্যিটা সবচেয়ে বড় ছিল, আজ কিভাবে সে নিজের বাড়ির এই অন্ধবিশ্বাসকে মেনে নিয়ে চুপ করে রইল? বাইরে তখন শ্রাবণ শেষের বর্ষা নেমেছে, আকাশ কালো। না, দিব্যেন্দুর আজ শ্রাবণীর সঙ্গে দেখা করতে যাওয়াটা হলো না। শ্রাবণী গিয়েছিল, অপেক্ষাও করেছিল। বাড়ি ফিরে এসে মায়ের মুখে যখন সবটা জানতে পারল, তখন নিজে থেকেই মেসেজ করেছিল দিব্যেন্দুকে। রিপ্লাইও এলো ওপাশ থেকে। ইচ্ছে থাকলেও যাওয়াটা আজ আর হলো না। মায়ের মুখে শুনলাম আপনার মা ফোন করেছিলেন, আমাদের রাশি নক্ষত্র গণ আরও কি কি যেন সব আছে, সবই নাকি গরমিল, বিয়েটা নাকি হলে ভারী অমঙ্গল হবে। থাক, ভালো থাকবেন, শুভ জন্মদিন। বিয়ে করার সিদ্ধান্তটা আপনার বা আমার? রাশি নক্ষত্র গণ লগ্ন এসব কি সত্যিই কোনো সিদ্ধান্ত নিতে পারে? কিন্তু এসবকে অবহেলা করে অবজ্ঞা করে যদি পরে কোনো রকম সমস্যা হয়, না মানে যদি পরে সত্যি সত্যি বিয়েটা ভেঙে যায়? দেখুন, বিয়ে টিকবে কি টিকবে না সেটা তো সময় বলবে। আর তাছাড়া হতেই পারে যে আমাদের সম্পর্কটা আরও কিছুদিন পর আর হয়তো ক্লিকই করলো না। কিন্তু তার জন্য রাশি নক্ষত্র গণ লগ্ন এসবকে দোষ দেব তেমন মানুষ আমি নই। তবে মা যা বলেছেন তার জন্য সত্যিই আমি লজ্জিত, পারলে ক্ষমা করবেন। তাহলে কি এবার উপসংহারে এগোবো, নাকি ভূমিকার পরে রচনার মূল বিষয়বস্তুতে আসা যেতে পারে? আমার আপত্তি নেই, আপনি এক কদম বাড়ালে আমিও না হয় আর এক কদম বাড়াবো। ওই যে কথায় আছে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। দিব্যেন্দু আর শ্রাবণীর বিষয়টাও খানিকটা তাই। রাশি লগ্ন গণ নক্ষত্র এসব মিলুক বা না মিলুক, ওদের দুজনের মনের মিল যখন হয়েছে তখন পরিণতি তো পাবেই ওদের সম্পর্কটা। তবে আজ প্রথম গল্প মানে শ্রাবণ শেষের সন্ধ্যা কিন্তু এখানেই শেষ। শুরু হচ্ছে পরের গল্প, বৃষ্টি থামার শেষে। এই গল্পের লেখিকা অন্তরা, আর গল্প পাঠে আমি তো রয়েছি, সঙ্গে কোথাও কোথাও থাকছে অন্তরা, আর অন্যান্য চরিত্রে আমি আর অন্তরার সঙ্গে রয়েছে শুক্লা। চলুন শুরু করা যাক আজকের দ্বিতীয় গল্প। সন্ধে নেমে গেছে অনেকক্ষণ,
চারদিক বৃষ্টিতে একেবারে ভেসে যাচ্ছে। বাস স্টপের টিনের চাল থেকে এক নাগাড়ে জল পড়ছে। রাস্তায় জল জমে গেছে। ল্যাম্পপোস্টের হলদে আলোটা সেই জলে পড়ে যেন কাঁপছে। দু একটা গাড়ি ছলাৎ করে জল ছিটকে ফুটপাতের পাশ দিয়ে ছুটে চলে গেল। বৃষ্টির জন্য রাস্তাটা আজ একদম ফাঁকা। শেডের এক কোণে দাঁড়িয়ে আছে রাই, অফিস থেকে ফিরছে। সকাল থেকে আকাশটা মেঘলা ছিল বলে ছাতাটা সঙ্গে নিয়েই বেরিয়েছিল। অফিসে ঢুকে ভিজে ছাতাটা টেবিলের পাশে মেলে দিয়েছিল শুকোবে বলে। সন্ধেবেলা বেরোনোর সময় বৃষ্টিটা একটু ধরেছিল, সেই তাড়াহুড়োতে ছাতার কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। বাসে উঠে জানলার ধারে বসে মনে পড়ল ছাতাটা তো অফিসেই। দুটো বাস পাল্টে তবে ওকে বাড়ি ফিরতে হয়। এটা ওই দ্বিতীয় বাস স্টপেজ। বিরক্ত মুখে রাস্তার দিকে তাকিয়ে আছে ও। বাসের দেখা নেই। বৃষ্টির ছাট এসে একেবারে গা, মাথা, পা ভিজিয়ে দিচ্ছে। চোখে মুখে বিন্দু বিন্দু জল। কাঁধের ব্যাগটা বুকের কাছে জাপটে ধরে দাঁড়িয়ে আছে। একটু ভয় ভয়ও করছে। সন্ধ্যের ফাঁকা রাস্তা, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। বাস না পেলে বাড়ি ফিরবে কি করে? মাথায় শুধু সেই চিন্তা। মনে মনে ভাবছে, না, এবার একটা স্কুটি কিনতেই হবে। ঠিক তখনই রাস্তার ওপার থেকে একটা ছেলে ভিজতে ভিজতে দৌড়ে এসে বাস স্টপেজেই আশ্রয় নিল। পুরো ভিজে গেছে। কাঁধে একটা ল্যাপটপ ব্যাগ, সেটাও আধ ভেজা। জামার হাতায় মুখটা মুছতে মুছতে হাঁপাচ্ছে। রাই আরও একটু সরে দাঁড়ালো। দুজনের মধ্যে এক হাতও ফাঁকা জায়গা নেই। বাইরে বৃষ্টির শব্দ ছাড়া কোনো শব্দও নেই। একটু পরেই ছেলেটা গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি, 235A চলে গেছে? রাই একটু চমকে তাকালো। হ্যাঁ, না, ব্যাস ওইটুকুই। আবার সব চুপচাপ। তবে রাইয়ের এবার একটু ভয়টা কমলো। আর একজন অন্তত আছে বাসের জন্য অপেক্ষা করছে। এদিকে রাস্তার ওপারে চেনা দোকানটা, প্রতিদিন যে দোকানটা খোলাই থাকে, আজকে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, সম্ভবত বৃষ্টির জন্যই। দোকান থেকে দিদি হাঁক পেরে বলল, ও দিদি, আজকে আর বাস টাস চলছে না, অটোও পাবেন না। দেখছেন না চারিদিকে কেমন জল জমে গেছে? বাড়িতে ফোন করুন, কেউ এসে নিয়ে যাবে। কথাটা শুনেই রাইয়ের বুকটা কেমন ধক করে উঠল। ঠিক তখনই দূরে বৃষ্টির মধ্যে দুটো ঘোলাটে হেডলাইটের দেখা পাওয়া গেল। রাই প্রায় লাফিয়ে রাস্তার ধারে চলে গেল। ছেলেটাও এক পায়ে এগোলো, কিন্তু বাসটা থামলো না। ভর্তি বাস, ভেতরে তীর ধারণের জায়গা নেই। জল ছিটিয়ে হুশ করে ওদের সামনে দিয়ে বেরিয়ে গেল। রাইয়ের হাতটা আস্তে করে নেমে গেল। মুখটা একেবারে ছোট হয়ে গেল। কেটে গেল আরও প্রায় 10 মিনিট। এবার রাই ফোন করে দেখল, ফোনে চার্জ মাত্র 12%। ছেলেটা পকেটে হাত দিয়ে দাঁড়িয়েই আছে, রাস্তার দিকেই তাকিয়ে। মাঝে মাঝে আর চোখে দেখছে, আবার চোখ সরিয়েও নিচ্ছে। ঠান্ডা হাওয়াটাও বাড়ছে। ভিজে সালোয়ার কামিজ, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। ছেলেটা ভালো করে ওকে দেখল। কি যেন ভেবে ব্যাগ হাতড়ে হাতড়ে একটা ভাঁজ করা প্লাস্টিকের ক্যারি ব্যাগ বের করলো। একদম পাতলা, ওই সাদা ক্যারি ব্যাগ যেগুলো দোকান থেকে জামা কাপড় কিনলে দেয়, সেইটা। ইস, আপনার মাথাটা তো পুরো ভিজে যাচ্ছে। এটা ধরুন, ওই বৃষ্টির ছাঁটটা তাহলে লাগবে না। রাই প্রথমে একটু অবাক হলো, তারপর প্লাস্টিকের ব্যাগটা দেখে একটু হাসিও পেল। তবুও গম্ভীরভাবেই ও বলল, না, ঠিক আছে, থ্যাংক ইউ। ছেলেটা একটু থতমত খেয়ে গেল যেন। হাতটা আস্তে করে গুটিয়ে নিল, প্লাস্টিকটা আবার ভাঁজ করে পকেটে ঢুকিয়ে ফেলল। ওহ, আচ্ছা। আবারও সেই চুপচাপ, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কিন্তু দুজনেই বুঝতে পারছে বাস স্টপের ভেতরের আবহাওয়াটা কেমন যেন একটু ভারী হয়ে যাচ্ছে।
অস্বস্তিটা ক্রমশ যেন চেপে বসছে রাইয়ের মধ্যে। চাকরিটা একেবারেই নতুন, সবেমাত্র 3টে মাস হয়েছে। কন্ট্রাকচুয়াল হলেও সরকারি কাজ, তাই হুটহাট অফিস কামাই করার সুযোগ নেই। এদিকে ঘড়ির কাঁটা 8টার ঘর ছুঁতে চলেছে। না আসছে কোনো বাস, না দেখা মিলছে কোনো অটোর। শহরের মূল কেন্দ্র থেকে জায়গাটা বেশ কিছুটা ভেতরে, তাই চারপাশটা কেমন নিঝুম আর ফাঁকা ফাঁকা। আশেপাশের 2-একটা দোকানপাট যা ছিল সেগুলো ঝটপট ঝাঁপ বন্ধ করে দিয়েছে। যদিও বাস স্টপের শেডের নিচে ছেলেটা দাঁড়িয়ে আছে আর আপাত দৃষ্টিতে ওকে ভদ্রসভ্য বলেই মনে হচ্ছে, তবুও অচেনা মানুষের মনে কি লুকিয়ে আছে তা তো আর বাইরে থেকে বোঝা যায় না। আজকালকার দিনে কাউকে অন্ধের মতো বিশ্বাস করাটাও বড় বিপদের কারণ হতে পারে। কথাটা মাথায় আসতেই রাই নিজের কাঁধের ব্যাগের চেইনটা খুলে ভেতরটা হাতড়ে দেখল। হ্যাঁ, পেপার স্প্রে আর ছোট ধারালো ছুরি দুটোই আছে। মনের কোণে জমে থাকা ভয়টা সামান্য হালকা হলো। ঠিক তখনই নীরবতা ভেঙে ছেলেটা বলে উঠল, আপনি কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? রাই একটু চমকে উঠল, নিজেকে দ্রুত সামলেও নিল সঙ্গে সঙ্গে। তারপর আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে মানে ওই আধ ঘন্টা তো হলোই। ওরে বাপরে, ইস কি অবস্থা বলুন তো। একে তো পুরো ভিজে একসা হলাম, তার উপর কখন যে বাড়ি পৌঁছতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। রাই একটা অলক্ষ্যে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটা নিজের ভিজে হাতগুলো দিয়ে চুলটা একটু ঝাঁকিয়ে নিল, তারপর বলল, এই এক ঝক্কি, এই জন্যই আমার বর্ষাকালটা একদম ভালো লাগে না। ধুর। কথাটা শোনা মাত্রই রাইয়ের ভ্রু দুটো সামান্য কুঁচকে গেল। বর্ষা ওর প্রিয়, সবচেয়ে প্রিয়। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কথা শুনলেও নিজের প্রিয় ঋতুর এই অযাচিত অপমান সহ্য করতে পারল না। তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো, কেন? বর্ষাকালে তো বৃষ্টি হবেই, শীতকালে শীত পড়বে, গরমকালে গরম, এটাই তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আর বর্ষাকালে ঠিকঠাক বৃষ্টি না হলে চাষবাস কি করে হবে? ফলন না হলে বাজার দর তো আকাশ ছোঁবে। তা তো বুঝলাম, কিন্তু অতিবৃষ্টিটাও না ভালো নয়। অতিবৃষ্টিতে ফসলের কতটা ক্ষতি হয় আপনি জানেন তো। আর তাছাড়া দেখেছেন আসামের কি পরিস্থিতি, পুরো ভেসে গিয়ে কি ভয়ঙ্কর বন্যাটাই না হচ্ছে। সে তো মানুষেরই দোষ। মানুষ নিজের স্বার্থে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যত্রতত্র গাছ কাটছে, পুকুর নালা সব বুঝিয়ে দিয়ে বড় বড় ফ্ল্যাট তুলছে। নিজেরা প্রকৃতিকে ধ্বংস করে এখন শুধু শুধু বর্ষাকালের দোষ দিয়ে লাভ কি? বাবা, আপনার মনে হচ্ছে বর্ষাকাল খুব প্রিয়, তাই না? হ্যাঁ, আমার বৃষ্টি পছন্দ, খুব পছন্দ। তার মানে তো আপনার এই জল কাদায় ভিজতেও নিশ্চয়ই খুব ভালো লাগে। আর ভিজেই পরের দিন সকালে গায়ে যে ধুম জ্বর আসে, সেটাও নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই না? রাই এবার ক্রুদ্ধ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালো। তীব্র রাগে আর অপমানে শরীরটা যেন রিরি করে উঠছে। ছেলেটার এই অনাহুত বাচালতা ওর সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে। আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। তারপর এক পশলা ধুয়ে যাওয়া বৃষ্টির পর যখন গাছের পাতার ওপর জমে থাকা জলের ছোট ছোট ফোঁটাগুলো ল্যাম্পপোস্টের আলোয় হীরের মতো চকচক করে, আমার সেটা দেখতেও ভালো লাগে। এই রকম মেঘলা বর্ষায় সন্ধ্যায় মায়ের হাতের গরম গরম বেগুনি আর 1 কাপ ধোঁয়া ওঠা চা, উফ, অসাধারণ। আর বৃষ্টির পরপরই মাটি থেকে যে একটা সোঁদা গন্ধ ওঠে। এই প্লিজ প্লিজ প্লিজ, এই সোঁদা গন্ধটার কথা বলবেন না তো। ওটা সিম্পলি জঘন্য লাগে আমার। ইস, ওটা আবার কোনো গন্ধ হলো? জুঁই, বেল, রজনীগন্ধার সুবাসের একটা আলাদা সৌন্দর্য আছে, মানছি। তাই বলে ওই ভিজে পচা মাটির গন্ধ, ইস, জাস্ট অসহ্য। তবে হ্যাঁ, ওই বেগুনির ব্যাপারটা কিন্তু বেশ বলেছেন, জানেন। এই আপনি না বড্ড বেশি কথা বলেন, জানেন তো। এতক্ষণে খুব ভালো করে আপনি বুঝতে পেরেছেন যে বৃষ্টিটা আমার কত ভালো লাগে, বর্ষা আমার প্রিয় ঋতু, তাও আপনি ইচ্ছে করে সমানেই সব কথাগুলো বলে যাচ্ছেন। ইমা, বর্ষা আপনার প্রিয় ঋতু? হ্যাঁ, বর্ষা আবার কারোর প্রিয় ঋতু হতে পারে নাকি? সব থেকে বেস্ট ঋতু হচ্ছে শীতকাল। আহা,
সকালে বেশ কিছুক্ষণ লেপের তলায় আরাম করে ঘুম, নলেন গুড়ের গন্ধ, আহা পিঠে পুলি, বছর শেষে সেই জাঁক জমক পূর্ণ বইমেলা। আর কনকনে ঠান্ডা জলে স্নান করা, ভোরে জবুথুবু হয়ে ঘুম থেকে ওঠা, তার সঙ্গে ফ্রিতে পাওয়া উপহার নিউমোনিয়া আর ব্রঙ্কাইটিস, এগুলো নিশ্চয়ই খুব অসাধারণ, তাই না? না মানে একটু রোগবালাইয়ের চ্যাপ্টারটা যদি বাদ দেওয়া যায়, বাকিটা তো পুরোটাই বেশ রোমাঞ্চকর। এই যে দেখুন না, শীতকালে কত রকমের তাজা সবজি পাওয়া যায়, কত জায়গায় ঘুরে বেড়ানো যায়, আর ক্রিসমাস, কালারফুল কেক। এই অটো অটো অটো! বাসের আশা ছেড়ে দিয়ে একটা অটোকে দেখতে পেয়েই কোনো কাল বিলম্ব না করে সোজা ছুটতে গিয়ে অটোর সিটে জাঁকিয়ে বসে পড়ল রাই। ছেলেটা কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে রাই অটো থেকে মুখ বাড়িয়ে চিৎকার করে বলল, আপনাকে লিফট দিতে পারতাম যদি বর্ষা আপনার প্রিয় ঋতু হতো, কিন্তু যেহেতু সেটা নয়, তাই আপনি এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে মন ভরে বৃষ্টিটা এনজয় করুন, আমি কাটলাম। কথাটা শেষ করেই রাই ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলল। অটোটা জল ঠেলে একটু এগোতেই পিছন থেকে ছেলেটা হাত নেড়ে হাসতে হাসতে বলে উঠল, ম্যাডাম, শীতকালই কিন্তু বেশ, মনে রাখবেন। কথাগুলো বলতে বলতে ছেলেটা হাসছিল। আসলে অনেকক্ষণ ধরেই ও লক্ষ্য করেছে বাস স্টপে যে দাঁড়িয়ে থাকা মেয়েটা কেমন যেন একটা আতঙ্কে আড়ষ্ট হয়ে আছে। হয়তো ফাঁকা রাস্তায় এই নির্জন সন্ধ্যায় একা একটা অচেনা ছেলেকে পাশে দেখে ভয় পাচ্ছিল। আজকালকার দিনে মেয়েদের এই ভয় পাওয়াটা খুব অস্বাভাবিক বা ভুল কিছু নয়। চারপাশের পরিবেশ পরিস্থিতি আর দিনকাল এতটাই খারাপ যে অচেনা পুরুষকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। ছেলেটার মূল উদ্দেশ্য ছিল কেবল মেয়েটার মন থেকে এই অহেতুক ভয় আর অস্বস্তিটা দূর করা, ওকে একটু স্বাভাবিক করা, ওর ভেতরের আড়ষ্টতাটুকু ভেঙে ফেলা। আর সেই কাজের জন্যই একটা ছোটখাটো বাচালতার নাটক আর তর্কের ছল ছাড়া কোনো সহজ উপায় মাথায় আসেনি। অটোটা বেশ কিছুটা দূরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে, কিন্তু অভিরাজের মুখের অমলিন মিষ্টি হাসিটা তখনও বজায় আছে। মনে মনে ভাবল, মেয়েটা নিশ্চয়ই কোনো অফিস টফিসেই চাকরি করে। বয়স আর কতই বা হবে, 24 কি 25, কিন্তু রাগটা একদম বাচ্চাদের মতো। একটুতেই রেগে গিয়ে ফর্সা নাকটা কেমন টকটকে লাল করে ফেলে। অভিরাজ নিজের কপালে জমে থাকা জলের ফোঁটাটা মুছে নিয়ে মৃদু হাসল। না, আজকে সন্ধ্যায় গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে বেশ ভালোই হয়েছে। গাড়িটা বিগড়ে না গেলে হঠাৎ করে এত মিষ্টি আর জীবন্ত একটা মুহূর্তের সাক্ষী তো ও হতে পারত না। আজকের পরিস্থিতি ঠিক গতকালের মতোই থমথমে আর করুণ। একই বাস স্টপে দাঁড়িয়ে ছাতাটা শক্ত করে ধরে অপেক্ষা করছে রাই, কিন্তু রাস্তার দিকে তাকিয়ে লাভ হচ্ছে না। বাস নেই, অটো নেই, কিচ্ছু নেই। রাস্তার উল্টো দিকের সেই চায়ের দোকানের দিদি আজকেও চিৎকার করে বলে উঠল, দেখেছেন দিদি, আজও কেমন বৃষ্টি হচ্ছে। এই রোজ ঝড় বৃষ্টি লেগেই আছে, আকাশটার যে কি হয়েছে, ঝরেই যাচ্ছে। কথাটা শুনেই রাইয়ের চিন্তাটা আরো গভীর হলো। হাতে যদিও ছাতাটা রয়েছে, কিন্তু বৃষ্টির ছাট আর ঝোড়ো বাতাসে ছাতা তো উল্টে যাওয়ার জোগাড়। ভিজে শাড়িটা সামলাতে সামলাতে মনে মনেই বলল, উফ, কালকেই একটা রেনকোট কিনতে হবে। ওহ, এই ছাতায় আর মাথা বাঁচানো যাবে না। মনে মনেই বিড়বিড় করছিল ও। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডের অঝোর ধারার বৃষ্টির শব্দ ভেদ করে ও ঠিক পিছন থেকেই একটা চেনা রসিকতাপূর্ণ গলার আওয়াজ ভেসে এলো। তা কি খবর মেঘ বালিকা? আজকেও বাস নিখোঁজ নাকি? আচ্ছা, এই রাই আর অভিরাজের দেখা তো হলো, কিন্তু ওদের সম্পর্কটা আদৌ সম্ভব? মানে এরকম বৃষ্টির দিনে ফাঁকা বাস স্টপে যে আমাদের তো কতজনের সঙ্গেই দেখা হয়, তারপরেও কি ওদের সম্পর্কটা এগোবে? ওদের মধ্যে সম্পর্ক হলো কই যে এগোনো পেছনোর গল্প হচ্ছে? ও আচ্ছা, তাহলে তো আপাতত আজ আর বোধহয় এর থেকে বেশি এগোবে না, তাই তো? আবার দেখা হবে কিনা কেই বা বলতে পারে। ঠিক আছে, তাহলে সেটা অন্তত শোনার জন্য আগামী শনিবার অপেক্ষা করতে হবে নাকি? গল্প অন্যদিকেও মন নিতে পারে। নিতেই পারে। তাহলে এই বৃষ্টি থামার শেষ পর্যন্ত অপেক্ষা করি একটু।
বৃষ্টি থামার শেষে ঝলমলে রোদ উঠবে, নাকি আরও ঘন মেঘের ঘন ঘটা দেখা যাবে? নাকি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে নাকি? সেটা সময় বলবে। বেশ, সেটা সময় বলুক। সময় বলবে না, আমরাই বলবো। আমরাই বলবো। আচ্ছা, সময়ই বলবো। সময় বলবো, ঠিক। তো বিষয় হচ্ছে যে আজকের দুটো গল্পের প্রথম গল্পটা শেষ করে দিয়েছি, দ্বিতীয় গল্প মাঝপথে থামালাম, কারণ না হলে অনেকটা বড় হয়ে যেত, তাই তো? কিন্তু আপনাদের তো উৎসাহ উদ্দীপনা মাঝপথে থামালে চলবে না। কি করতে হবে? দুটো গল্পই যদি ভালো লেগে থাকে তাহলে চটপট লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর দ্বিতীয় গল্পটা বাকিটা শুনতে হবে তো নাকি? জানান কমেন্ট করে। এবার প্রশ্নগুলো সেরে ফেলবো। না, তার আগে গত সপ্তাহে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো আগে বলে নেব। তারা হলেন পূজা, রিয়া দাস, মাম্পি মণ্ডল, লিপিকা জানা, শুভমিতা হালদার, আয়েশা স্মৃতি, সৌমেন পাত্র, ইন্দ্রাণী আড্ডি, সঙ্গীতা সমাদ্দার, তনুশ্রী বাগ, ঝুমা মণ্ডল, ঝুমা মাল, রিয়া মল্লিক, সৌভিক সহ অনেকেই। তবে এদেরই মধ্যে প্রথম 3 জন যারা অবশ্যই কোনো না কোনো পুরস্কার, সারপ্রাইজ পেয়ে যাবেন আমাদের তরফ থেকে, তারা হলো পূজা, রিয়া দাস এবং লিপিকা জানা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করো আর মেইল করে জানাতে ভুলো না তোমাদের ঠিকানা। চলো এবার চলে আসি আজকের পরপর দুটো প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, শ্রাবণ শেষের সন্ধ্যা থেকে শ্রাবণী কোন সাবজেক্টের টিচার ছিল? আর আজকের দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি থামার শেষে গল্প থেকে অভিরাজ মানে বাস স্টপেজের ছেলেটি কত নম্বর বাস জানতে চাইছিল? যদি দুটো প্রশ্নের উত্তর মন দিয়ে গল্পটা শোনা হয় তাহলে কিন্তু খুব সহজ। তাই চটপট সময়ের অপেক্ষা না করে মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম তো ঘোষণা করবই, তবে প্রথম 3 জন দুটো প্রশ্নের সঠিক উত্তরদাতা পেয়ে যাবে আমাদের তরফ থেকে কিছু সারপ্রাইজ গিফট। সেটা অবশ্যই সারপ্রাইজ থাকবে। আজ তবে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামী মঙ্গলবার ভালোবাসার মরশুমে ঠিক দুপুর 3:30 সময়, আর তারপর আবার আগামী শুক্রবার ভালোবাসার মরশুমে সন্ধে 8টায়, আর তারপর আবার এই চ্যানেলে অর্থাৎ গল্পের মরশুমে শনিবার রাত্রি ঠিক 9:30টায়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বৃষ্টি না ভিজে, জ্বর না বাঁধিয়ে ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে গল্পের মরশুমকেও সঙ্গে রেখো।